এরকম সজল দাসের মতো যে হারমাত বাহিনীরা আছে তাদেরকে যেভাবে হোক এদেরকে সারা বাজার ঘাটে এদেরকে জামা খুলে খালি গায়ে জুতোর মালা পরিয়ে মহিলাদের জুতো দিয়ে মেরে মেরে এদেরকে ঘোরানো উচিত। এদের যেন এটাই শাস্তি হয়। পুলিশদের কাছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, প্রশাসন যেন এই কাজটাই করে। এরকম হারমাত বাহিনী যারা আছে সজল দাসের মতন আর দ্বিতীয় শাহজাহান সজল দাস এদের মতন লোকগুলোকে যেন সারা বাজারে এই জুতোর মালা পরিয়ে ঘোরায়, তাহলে এলাকার মানুষ শান্তি পাবে, এলাকার মানুষ একটু স্বস্তি পাবে। এটাই যেন করা উচিত, এটাই যেন হয়। প্রশাসনের কাছে আমি বারেবার অনুরোধ রাখলাম। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দেখবেন এখনও এমন খবর পর্দার অন্তরালে রয়েছে যা কিন্তু এখনও সমাজের চোখের সামনে আসেনি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিলকান্দা, যেটা খড়দহ বিধানসভার মধ্যে পড়ছে, যার থানার নাম নিউ ব্যারাকপুর। সেই বিলকান্দা 2 নম্বর তৃণমূলের অঞ্চল সভাপতি, যে অঞ্চল সভাপতি সামান্য একজন বাজারে মাছের দোকানে জল ছিটাতেন, যার কাজ ছিল মাছের ব্যবসায়ীদের গিয়ে জল তুলে দেওয়া এবং মাছের জল ছিটানো একটা সময়, যার মুখ দিয়ে লালা পড়তো, এই তৃণমূলের 15 বছরের জামানায় কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। একের পর এক বাড়ি গাড়ি কি নেই, ওয়ে হোটেল রেস্টুরেন্ট সব তৈরি করেছেন। তার নাম হচ্ছে সজল দাস। এবং এই সজল দাস 2025 সালের 23শে মার্চ একটা নিরীহ লোক নন্দী বিশ্বাস তার চোখটাকে উপড়ে নিয়েছিলেন। চোখটাকে উপড়ে নেওয়ার পরেও তাকে জেলে যেতে হয়নি। সেই সজল দাসের কীর্তি আজকে আপনাদের সামনে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ফাঁস করতে চলেছেন। আগে আসুন একটু দেখে নিই যে সজল দাসটা কে। ছবিটা একটু দেখুন, তার বাড়ির ছবিটা একটু দেখুন। নতুন লাগিয়েছে ক্যামেরা, সব নতুন লাগিয়েছে। সবথেকে ক্রিমিনাল থাকলে এই আছে নাম্বার 1, মানে সারা 2 নম্বরটাকে জ্বালিয়ে খেয়েছে পুরো। হ্যাঁ, কোনো মানুষ নেই যে মার খেয়েছে, 2 নম্বরটা জ্বালিয়ে খেয়েছে। মাফিয়ার ডন, ঠিক আছে, কোটি কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক। 500 কোথার থেকে, মানে ভিখারি মাল ছিল। আমাকে মেরে এরা 8-10 জন মিলে আমার মেরে আমার চোখ তুলে দিয়েছে 2025-এর মার্চের 23 তারিখে, ঠিক আছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে দিয়ে কেস মিটিয়ে করে নিয়েছে, টাকা পয়সা বিজেপি করার অপরাধে এই আমার দাদার বাড়ি 3 বার ভেঙেছে। বলো, 3 বার ভেঙেছে। 21 সালে রাত 9:30টার পর বিশাল লোকজন নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ, বাড়িঘর ভাঙচুর করেছে। আমাদের দলের কার্যকর্তার রিপুন তাদের বাড়ি হামলা করেছে। চাকরি দেওয়ার নামে তত নোংরামি কাজ করতে পারে, কাউকে চাকরি দেয়নি। অফিস আছে, স্পেশাল অফিস আছে, ওখানে কেউ ঢুকতো না, ওখানে বাইরে লোক গার্ড থাকতো। আরো এখানে অনেক বাড়ি আছে। চলো চলো তুলে দিই, ওই সুকান্ত গলি মাথা নেই, চলো আরেকটা বাড়িটা করে। এবং কিভাবে তিনি এই কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কোনো তদন্ত হলো না। একটা লোকের চোখ উপড়ে নেওয়া হলো, সেটার জন্য পুলিশে তার এফআইআর হলো না। এবং থানাতে যখন এফআইআর করতে গেলেন তার নামে, সেখানে তার যে গ্যাং, সেই গ্যাংয়ের সদস্যরা থানায় গিয়ে বন্দুকের নল ঠেকিয়ে এফআইআর উল্টো বয়ান লেখালেন। দেখুন সেই বিলকান্দা তৃণমূলের ত্রাস, তৃণমূলের মাফিয়া সজল দাস। দাদা আপনার নাম? আমার নাম নন্দী বিশ্বাস। আচ্ছা, আপনার সঙ্গে কি হয়েছিল? আমার সঙ্গে
2025 সালের মার্চের 23 তারিখ রাত্রি 8টা সাড়ে 8টা নাগাদ আমার গলিতে যখন আমি ঢুকছি তখন একটা সাইকেল রেখেছিল কোনো একজন, তার সঙ্গে আমার দুটো কথাবার্তা হয়, সে আমার এলাকারই পরিচিত। সে যখন চলে যায়, আমি যখন বাড়িতে ঢুকি, পেছনে পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিসে বসেছিলেন সজল দাস, দীপা পাইক এবং তার সঙ্গবঙ্গরা ছিলেন। তাদের থেকে কোনো একজন ব্যক্তি, যেটা রাজু মিত্র বলে একজন ব্যক্তি, সে হঠাৎ এসে, আমি যখন বাড়ির গলিতে ঢুকছি, আমি বাইকে বসে আছি, তখন হঠাৎ পেছন থেকে আচমকা এসে আমাকে টান দিয়েই আমার চোখের মধ্যে একটা ছুরির মতন দিয়ে ঢুকিয়ে আমার চোখটা গেলে দেয়। আর আমি তখন পড়ে যাই, ছটফট করি। তখন প্রথম মারে রাজু দাস। আপনার চোখে কে ঢুকিয়ে দিয়েছিল? রাজু দাস ঢুকিয়েছিল, রাজু মিত্র। আচ্ছা, রাজু মিত্র ঢুকিয়েছিল, সজল দাস ওখান থেকে পাঠিয়েছে রাজু মিত্রকে। তখন আমি যখন পড়ে যাই, তখন সজল দাস থেকে আরম্ভ করে সবাই এগিয়ে এসে আমাকে সজল দাস, এই সজল দাস তো টিএমসি নেতা ছিল। টিএমসির নেতা ছিল, হারমাত বাহিনীর সজল দাস, হ্যাঁ হ্যাঁ, ওখানের সভাপতি, বিলকান্দা 2-এর সভাপতি সজল দাস। এই সজল দাসের নেতৃত্বে ও তখন মারে। মারার পরে আমি যখন পড়ে যাই, তখন সবাই মিলে এসে মারে, আমাকে প্রচুর মারে। আপনার চোখটা উকড়ে নিয়েছিল? আমার চোখটা উপড়ে নিয়েছিল, এই যে বা চোখটা, এই বা চোখটা। বা চোখটা। আচ্ছা, আমি যন্ত্রণা, ভাবে আপনার চোখটা উকড়ে নেওয়া হয়েছিল? হ্যাঁ, এইভাবে আমার চোখটা উপড়ে নিয়েছিল ওরা, হারমাদরা। আচ্ছা। তখন আমি পড়ে যাই, পড়ে যাওয়ার পরে ওরা সবাই মিলে ধরে আমাকে মারে প্রচণ্ড। মারার পরে কোনো মেরে ফেলার চেষ্টা করছে, আমি তো তখন বুঝে গেছি আমাকে মেরে ফেলবে। আমি কোনো রকম ওঠার চেষ্টা করছি, ওই মুহূর্তে আমার বাড়ির লোকজন এসে আমাকে কোনো রকম ওখান থেকে উদ্ধার করলে পরে আমার বাড়ির লোক জিজ্ঞাসা করে আমাকে এইভাবে কেন মেরেছে। তখন আমার মা আমার দাদাকে, আমার দাদাদেরকে, আমার বৌদিকে, সবাইকে মারে। আমার বড়দাকে খুব মারে, ওই সজলদা স্বয়ং মারে। ওই মুহূর্তে পেছন থেকে এসে পোল্টে হালদার বলে যে আমার এই রক্ত অবস্থায় আমাকে ধরে গলা চিপে, আমার গলা চিপে ফেলে দেয় নিচে। তখন ওই গলা চিপে রক্ত অবস্থা, আমি যন্ত্রণায় দাঁড়াতে পারছি না। তখন ওই মুহূর্তে এসে সজল দাস আমার বুকে পেটে লাথি মেরে আমি বলে কি, সোরে বাচ্চা তোকে মেরেই ফেলবো, ঠিক আছে, তোকে মেরেই ফেলবো, এরকম হুমকি ধুমকি দেয়। তখন কোনোরকমভাবে আমার বাড়ির লোকরা কোনোরকম ঠেকিয়ে আমাকে নিয়ে চলে আসে। আমরা কোনোরকম জানে প্রাণে আমি বেঁচে এসেছি। বেঁচে তখন সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে নিয়ে যায় আমার বাড়ির লোকরা। হসপিটালে নিয়ে যাওয়ার পরে রাত্রেবেলা যখন আমার বাড়ির মহিলা, আমার বউ এবং আমার বৌদি থানায় যায় রিপোর্ট করতে যখন যায়, ওদের নামে এফআইআর করতে যায়, তখন ওদেরকে যে কাগজে যাদের নাম লেখা ছিল, সজল দাস, হাদু মিত্র, এদের যে নামগুলো লেখা ছিল, পোল্টে হালদার এদের নাম, রাজু মিত্রের সঙ্গে এদের এই 3-4 জনের নাম, তখন ওরা কেটে দেয়। পিঙ্কাই সাহায্যে ও গেছিল, ও গিয়ে নামটা কেটে দেয়। দুজন কনস্টেবল তাদের সামনে ওপেন মেশিন ঠেকিয়ে বলছে, যা গিয়ে নামটা কাটবি, নাহলে সবগুলোকে মেরে ফেলে দেবো, ঠিক আছে। তখন আমার দাদারা ভয়ে যায়। আর ওই পিঙ্কাই সাহা, যে সৌমিত্র সাহা যার নাম, সে ওই থানায় গিয়ে আমার বউর হাতের থেকে ওই কাগজটা কেড়ে নেয়। তারপরে ওরা ওদের মতন একটা কাগজ লিখে জমা দেয়, শুধু রাজু মিত্রের নামটা, আর কারোর নাম দেয় না। তখন ওই রাত্রেবেলা কোনো রকম ওরা ভয়ে চলে আসে। তারপরের দিন আমার বাড়ির লোকরা গিয়ে কোর্টে গিয়ে কেস করতে হয় ওদের নামে। যে সিপিকে যখন আমাদের বাড়ির লোকরা গিয়ে সিপির সঙ্গে কথা বলেছিল, একটা দিন যখন পুলিশ পাঠিয়েছিল, তখন এই সজল দাস পালিয়ে বেরিয়েছিল। তখন শোভনদেব চট্টোপাধ্যায় ফোন করে বলছে সিপিকে যে সজল দাসকে অ্যারেস্ট করা যাবে না, সামনে ইলেকশন আছে। তারপরে নিবিড়াপুর থানায় ফোন করে বলেছিল শোভনদেব চট্টোপাধ্যায়, অ্যারেস্ট করা যাবে না। সব বড় গল্প, সব টাকা পয়সার গল্প হয়ে গেছে। আমার আজকে যে বিরোধী দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় কৃষিমন্ত্রী ছিলেন, যার ছেলে এখন অনেক তুলেছেন, প্রচুর টাকা তুলেছেন এরা। আচ্ছা, খড়দা ব্লকটাকে একদম শেষ করে দিয়ে গেছে ওরা টাকা খেয়ে, বাবার ছেলে মেলে। সেই সজল দাসকে উনি আশ্রয় দিয়েছিলেন 7 দিন 8 দিন, উনি আশ্রয় দিয়ে রেখেছিলেন ওনার কলকাতা ফ্ল্যাটে। আপনার চোখ তো নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি হিউম্যান রাইটে কোনো অভিযোগ করেছিলেন? আমি অভিযোগ, আমার এমন পরিস্থিতি করে রেখেছিল, আমাকে নাকাবন্দি করে রেখেছিল। আমার বাড়ি থেকে কেউ কোথাও বেরোতে পারতো না, ওখানে সবসময় টহলদারি দিত, ওই পার্টি অফিসের সামনে সবসময় লোক বসে থাকতো। আর জয়ন্ত সরকার বলে যে আছে, সে প্রথম আমাকে, আমি গাড়ি নিয়ে ঢুকছিলাম, তখন আমাকে গাড়ি দিয়ে বাধা দিয়েছিল, আমি তখন টের পাইনি, আমি তখন বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম। ওই জয়ন্ত সরকার গিয়ে আমার মেডিকেল হসপিটাল থেকে সব কাগজ চুরি করেছে, জয়ন্ত সরকার চুরি করেছে। আর বাবাই সমাদ্দার শুভ, এরা 2 ভাই, এরা তখন সবসময় টহল দিত।
আর এই বাবাই সমাদদার ছিল, ওই মারার সময় আমাকে চেপে ধরে রেখেছিল। আমি অনেক সময় আমি তো অনেক কিছু দেখতে পাচ্ছি না, আমার তো চোখের ওই অবস্থা, আমি তখন অনেক কিছু জানি না। পরে অনেকে বলেছে যে এরা ছিল, এরাও মেরেছে। পরে আমি এগুলো আমরা জানতে পেরেছি, আমাদের এইভাবে টর্চিং করেছে, আমরা কোনো বিচার পাইনি। মন্ত্রী হাত ছিল, তাই জন্য উনি দাদাগিরি করে বেড়াতেন। হ্যাঁ, ওনার মন্ত্রীর হাত নিয়ে উনি দাদাগিরি করে বেড়াতেন সব সময়, আজই পর্যন্ত পুরো কবজা করে রেখেছেন। কবজে করে রেখেছেন। আচ্ছা, ওনার নামে তো এমনি অভিযোগ শোনা যায় কি হ্যাঁ। উনি লেনিনগঞ্জে পুরো গাঁজা বিক্রি করেন। উনি লেনিনগড়ের না, পুরো লেনিনগড় বিলকান্দা উনি ডন। উনি নিজেকে শাহজাহান বলে, শাহজাহান জাহাঙ্গীরের থেকে 1 ডিগ্রি উপরে আছেন উনি। আচ্ছা, উনি মেয়ে ছেলেদের পিঠা বানানোর নাম করে তাদের সঙ্গে স্ত্রীসনেতা করে উনি। আচ্ছা, উনি তাদের সঙ্গে বাজে কাজ করেন। ওনার এই মহিলাদের সঙ্গে সম্পর্ক বাজে কাজ অনেক আছে। এনার মধুচক্র আছে, এনার মধুচক্র হচ্ছে গিয়ে আছে আপনার ময়ূরক্ষী লজের ওখানে একটা ফ্ল্যাট আছে। আচ্ছা, উনি গাঁজার সঙ্গে সঙ্গে আর কি বিক্রি করেন? উনি গাঁজা বিক্রি করেন, উনি মদের ব্যবসা আছে, ওনার জুয়ার ব্যবসা, 7টা জুয়া গাঁজার, ওনার এই টোটাল বিলকান্দা 2-এর ব্যবসা হচ্ছে ওনার। এই ব্যবসাগুলো উনি করেন। আর উনি প্রচুর জমি জায়গা উনি হড়প করেছেন, প্রচুর জমি জায়গা। ওনার আলিশান বাড়ি আছে, 3খানা 4খানা বাড়ি আছে, শুধু আলিশান। বার আছে 2টো, একটা হচ্ছে মোড়াগাছে বার আছে, রয়্যালস হোটেল যেটাকে বলে, সেটা হচ্ছে ওনার। আর ব্যারাকপুরে কোথায় একটা আছে বার, 2টো বার আছে। উনি 3 থেকে 400 কোটি টাকার মালিক। আচ্ছা, এখন তো পরিবর্তন হয়েছে, হ্যাঁ। সরকার চেঞ্জ হয়েছে, তাহলে এখন কি আপনি চাইছেন কি আপনার বিচারটা হোক? হ্যাঁ, তখন আমার বিচার হয়নি, তখন সরকার আমাকে বিচার দেয়নি। আমি আজ যে মুখ্যমন্ত্রী আমাদের হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে আমি হাত জোরে প্রার্থনা করছি যে শুভেন্দুবাবু, আজকে যেন আমার বিচারটা হয়, সঠিক বিচার হয়, আমার এই চোখটা তুলে নেওয়ার এই হারমাত বাহিনীদের বিরুদ্ধে যেন বিচারটা হয়, এটাই আমি চাইছি। আমার দেওরকে এই যে সজল দাসই চোখ তুলে নিয়েছিল এবং ওর সঙ্গে আরও অনেকেই ছিল, রাজু মিত্র, পোল্টে হালদার, পিঙ্কাই। আমি যখন থানায় গেছিলাম ডায়েরি করতে, তখন আমি যে ডায়েরিটা লিখেছিলাম সেটা আমাকে জমা দিতে দেয়নি। ওখানে পিঙ্কাই গিয়েছে, আমার বড় ভাসুরকে বাড়ি থেকে বন্দুক ঠাকিয়ে বলছে তুই এখন যাবি, গিয়ে তোর বৌমাকে বলবি এটা তুলে নিতে, এফআইআরটা না তুললে তোদের কিন্তু সব কটাকে শেষ করে দেব। বাড়িতে এসে বলেছে এরকম, এবং থানাতে গিয়ে আমি যে এফআইআরটা লিখেছিলাম সেটাকে বদলি করে ও যেটা লিখেছে সেটাকে জমা দিয়েছে, দিয়ে ওদের মতো করে ওরা করেছে সবকিছু। এটা হলো পিঙ্কাই করেছে। সজল দাস হচ্ছে যাকে আপনাদেরকে দেখালাম, এর আগে আপনারা দেখেছিলেন 2টো ভিডিও, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ কিছু বলে তাহলে উনি তাদের জিভ ছিঁড়ে নেবে। এই ভিডিও নতুন করে আর দেখাতে চাই না, সময় নষ্ট হবে। আজকে যেটা দেখাতে চাই যে এই বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান দীপা পাইক, তার স্বামী হচ্ছে বিনয় পাইক। এই দীপা পাইক, বিনয় পাইক আর সজল দাস, এদের সঙ্গে রয়েছে রাজু মিত্র, পোল্টে হালদার, হাদু মিত্র, সৌমিত্র সাহা ওরফে পিঙ্কাই, বাবাই সমাদদার। এই সমস্ত লোকেরা মিলে একটা গ্যাং চালায় লেলিনগড় এলাকায়, এবং সেই লেলিনগড় এলাকায় যত রকমের অনৈতিক কাজ, সাট্টা, জুয়া, মদ, মধুচক্র, সমস্ত কিছুর মাথা হচ্ছেন সজল দাস। এবং এই সজল দাসের হাত ধরেই যত মন্ত্রী নেতা ছিলেন, একেবারে নৈহাটি থেকে শুরু করে খড়দা বিধানসভার আগে যিনি কৃষিমন্ত্রী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তার ছেলে, তার জন্য একেবারে ওয়ে হোটেলের 2টো রুম আলাদা করে রাখা হয়েছিল এই সজল দাস। সেই সজল দাস, তার বিরুদ্ধে তার এলাকার মানুষ কি বলছেন আপনারা জানতে চান? কি বলছেন সাধারণ মানুষ? এখন সজল দাস তো এখন পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু সজল দাসের হয়ে সেখানে একজন গেরুয়া জামা পরা লোক তাকে বাঁচানোর চেষ্টা করছেন। কেন করছেন, কী কারণে করছেন আমরা সেটা বলতে পারবো না, সেটা এলাকার মানুষই বলতে পারবেন। আসুন আমরা এই সজল দাসের একটু তার যে কীর্তিনামা, কি বলছেন সাধারণ মানুষ, কিভাবে মানুষের উপর অত্যাচার করেছেন, একটু শুনুন। বলেছিলাম যে আমাদের এইখান থেকে জায়গা নেবেন না, উনি এইখান থেকে জোর করে জায়গা নিয়েছে, এই পঞ্চায়েত প্রধান নিয়েছে জায়গা, বলেছে কি
যে আমাদের বাড়ি অনেক লোক, কিন্তু আমাদের তো 4-5টা ভাই, আমাদের 2 কাঠা জায়গা, তারপরে এখান থেকে জোর করে জায়গা নিয়েছে। কি জন্য বলে কি আমাদের জায়গা কম আছে, এদের জায়গা কম আছে। দীপাবাই প্রধান নিয়েছে জায়গাটা, এটা অনেক আগে করেছে, বারণ করেছে, আমার সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছে, আমাকে মারতে পর্যন্ত গিয়েছিল। বিনয় আমাকে মারতে পর্যন্ত গিয়েছিল রাস্তায়, ঠিক আছে, আমাকে মারতে পর্যন্ত দিয়েছে, ভয় দেখাচ্ছে, আমার ব্লু প্ল্যান দেখাচ্ছে, এই দেখো আমার ব্লু প্ল্যান, এরকম করে করে বলাচ্ছে। আমার নাম দীপা বিশ্বাস। এইটা প্রধানের বাড়ি আর এইটা আমাদের বাড়ি, একটু আমাদের বাড়িটা দেখেন, এত বছর। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে ঘর করার সময় আমরা বাধা দিয়েছি, রাস্তার ওপরে করেছে, এইখান থেকে আমাদের ওপরেই ওই সাইডে আমাদের ড্রেন আছে, আমাদের ড্রেন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমাদের জল আনতে যেতাম রাস্তার কলে, আমাদের কল ছিল না, তখন আমাদের এত অত্যাচার করেছে, মানে জল পর্যন্ত বন্ধ করে দিয়েছে। পাশের এই প্রধানের স্বামী আর প্রধান দীপা পাইক আর বিনয় পাইক এই জায়গাটা নেওয়ার জন্য আমাদের উপরে এত অত্যাচার করেছে। আজকে টিএমসি আসলে আমরা কখন চলে যেতে হতো, এখান দিয়ে ঠিক ছিল না। আজকে আমাদের যদি টিএমসি আসতো আমাদের তাড়িয়েই দিত এখান দিয়ে, এত অত্যাচার করেছে আমাদের। আমরা চুপ করে একদম থাকতাম, আমরা ভয়ে থাকতাম। হ্যাঁ, আমার নাম পিঙ্কি বৈরাগী। সুস্থভাবে বাস করতে দেয়নি, আর ও সুস্থভাবে বাস করে হয় এটা বার করেছে, ঠিক আছে। এই সজল দাস শুনলেন আপনারা মানুষের কথা, মানুষকে কিভাবে অমানুষ হয়ে মানুষের যে অধিকার সেই অধিকারকে কিভাবে হরণ করে নিয়েছিলেন। একসময় বাজারে জল ছেটাতেন, সেখান থেকে তৃণমূল নেতা হয়ে ওঠার পরে কিভাবে তিনি মাফিয়া ডন হয়ে গেলেন। গলায় ইয়া মোটা মোটা সোনার চেন, বাড়ির তো নয় যেন বাড়ি হচ্ছে দুর্গ, এমন বড় গেট কোনো মানুষের প্রবেশ করতে গেলে খুব মুশকিল। বুঝেছেন যে এক সময় না এক সময় এ সমস্তের কৈফিয়ত মানুষকে দিতে হবে। এই যে লোকটির চোখ খুবলে নিয়েছিলেন নন্দী বিশ্বাস, একটা ছোট্ট সামান্য ঘটনা। তার বাড়ির সামনে একজন সাইকেল রেখেছিলেন এবং সেই সাইকেল রাখা নিয়ে তার সঙ্গে সামান্য একটু বচসা হয়। পরে যিনি সাইকেল রেখেছিলেন তিনি চলেও যান তার ভুল বুঝতে পেরে। কিন্তু যেহেতু এই সজল দাসের যে গ্যাং ছিল সেই গ্যাংয়ের বিরুদ্ধে নন্দী বিশ্বাস আওয়াজ তোলার চেষ্টা করেছিলেন, তাই নন্দী বিশ্বাসকে ধরে তার চোখের মধ্যে লোহার রড ঢুকিয়ে দিয়ে চোখকে একেবারে খুবলে তুলে নিয়ে আসা হয়েছে। তার চোখটা কানা হয়ে গেছে, তিনি এখন এক চোখে দেখতে পান না। যখন 164 করে এই যে নন্দী বিশ্বাস যখন আদালতে জবানবন্দি দিলেন, সেই জবানবন্দির পরিপ্রেক্ষিতে সজল দাসের নাম আসলো। সজল দাসকে জেলে যেতে হলো না। কেন যেতে হলো না? সজল দাসের ছেলের বিয়েতে আমরা কিছু ছবি আপনাদেরকে দেখাতে চাই। কে নেই? আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এখনকার এমপি ব্যারাকপুরের পার্থ ভৌমিক, ভালো মানুষ, নাটক করেন, তিনি সজল দাসের মেয়ের বিয়েতে বর্ষিয়ান তৃণমূলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কে নেই বলুন তো? কে নেই? আপনাদের সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি। তার ছেলের বিয়েতে এই সমস্ত একটা এত বড় যে ত্রাস, এটা জানতো না তা তো নয়। তিনি যে সেখানে সাট্টার কারবার চালান, তিনি যে সেখানে মেয়েদের নিয়ে মধুচক্র চালান, তিনি যে কল্যাণী হাই রোডের ওপরে বার খুলেছেন, এগুলো জানতে চাইলেন না যে এত টাকা কোথা থেকে পেলেন? তৃণমূল করতে পারেন। শেষ সময়তে তৃণমূলের একটাই হয়ে গেছিল যে শ্বশুরবাড়ির ছেলে দেখতে গেলে যেমন আগেকার লোকেরা জানতে চাইতো যে ছেলের শিক্ষাগত যোগ্যতা কি, কিসের চাকরি করেন। এই 15 বছর তা ছিল না রাজ্যে। তখন রাজ্যে
শুধু জানতে চাইতেন যে ছেলে তৃণমূল করে কিনা, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার কিনা, তৃণমূলের কাউন্সিলর কিনা, বা তৃণমূলের কোনো অঞ্চল সভাপতি কিনা। এইটাই হচ্ছে মেয়ের বাবাদের একটা ক্রাইটেরিয়া হয়ে গেছিল যে তাদের সঙ্গেই মেয়েকে বিয়ে দিতে হবে যারা তৃণমূল নেতা। এই সজল দাস ওখানকার যে পঞ্চায়েত সমিতি আছে তার কর্মাধ্যক্ষ, এবং লেলিনগড় ডি ব্লকে যত রকম অপরাধমূলক কাজ কারবার হয় সব কিন্তু সজল দাসের নেতৃত্ব হয়। 3টে বাড়ি করেছেন, বার রয়েছে কল্যাণী রয়্যালস হোটেল কল্যাণী রোডে। আপনারা ভাবতে পারছেন যে লোকটা একসময় মাছ বাজারে জল ছিটাতো মাছের গায়ে, যার মুখ দিয়ে লোল পড়তো, সেই লোকটা কিভাবে এত কোটি কোটি টাকা হলেন? তার দাদা ছিলেন দীপক দাস, এলাকায় কুখ্যাত ক্রিমিনাল। তার জামাইবাবু হচ্ছে রমেশ পাইক। আপনারা জানেন যে নিউ ব্যারাকপুরের যে চোলাইয়ের ঠেক বাম আমল থেকে একেবারে রমরমিয়ে চলতো, চোলাই তৈরি, সেই জামাইবাবুর হাত ধরে একসময় গুড়ের ব্যবসা করতেন, যে চোলাই মদ তৈরি করে যে গুড় লাগে, সেই গুড়ের ব্যবসা করতেন। সেই গুড়ের ব্যবসা থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, এবং মহিলাদের রেখেছেন বিভিন্ন জায়গায় আমোদ প্রমোদের জন্য, নেতাদের কাছে পাঠাতেন, পুলিশের কাছে পাঠাতেন। তাই কিন্তু তিনি এইভাবে গরিব মানুষকে নির্যাতিত করে, নিষ্পেষিত করে এইভাবে হাজার হাজার টাকা কামিয়েছেন। আমরা যে নন্দী বিশ্বাস বলে যে ভদ্রলোক, যার চোখটাকে খুবলে নেওয়া হয়েছে, যিনি এখন চোখে দেখতে পারেন না, যাকে বলা হয়েছে, তার পরিবারের লোক যখন গিয়ে বলেছিলেন সজল দাসকে, সজল দাস বলেছেন তার দাদাকে মেশিন ঠেকিয়ে, তোর একটা চোখ তুলে তোর ভাইয়ের চোখে লাগাবো। এখন যদি সেই লোকগুলো সজল দাসকে ধরে বলে যে তোর একটা চোখ এই নন্দী বিশ্বাসকে দিতে হবে, সেটা কি ভালো হবে? আমরা চাই দেখুন প্রত্যেকটা বিষয় আইনের আওতায় আসুক। কেন সজল দাস এখনো ঘুরে বেড়াবে? কেন সজল দাসকে জেলে যেতে হয়নি চোখ কুবলে নেওয়ার পরেও? কেন এত দিনের পর দিন অপরাধ করার পরেও, গাঁজা সাট্টা চোলাই মহিলাদের ব্যবসা করার পরেও কেন তাকে জেলে যেতে হয়নি? কেন তিনি থানায় গেলে বড় চেয়ার পেতেন? কেন তিনি বিভিন্ন জায়গায় গেলে বড় চেয়ার পেতেন? কেন তিনি মমতা ব্যানার্জির ছবি লাগানো মঞ্চে প্রথম বক্তা ছিলেন? সব কিছু কিন্তু এই 2 নম্বরই কারবারে। আজকে এই পর্বে আপনারা দেখুন, দ্বিতীয় পর্বে আমরা নিয়ে আসব এই সজল দাস, দীপা পাইক, বিনয় পাইক, এরা কিভাবে এই এলাকায় শাসন করতেন। মনে হতো লেলিনগড়, নিউ ব্যারাকপুর, এখানে আরেকটা সমান্তরাল রাজ্য চালাচ্ছেন, যার মুখ্যমন্ত্রী হচ্ছেন সজল দাস, তার মন্ত্রিসভার সদস্য হচ্ছে দীপা পাইক, রমেশ পাইক, এবং এই যাদের নাম আমরা বললাম এরা। মনে রাখবেন, এই সজল দাসদের মতন মাফিয়া ক্রিমিনালরা কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে না। রাজনীতিতে শেষ কথা বলে আদর্শবান মানুষ, রাজনীতিতে শেষ কথা বলে গরিবের বন্ধু, রাজনীতিতে শেষ কথা বলে যারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন, তারাই শেষ কথা বলেন। সজল দাসরা শেষ কথা বলেন না। সজল দাসের অপরাধের বিচার চায় লেলিনগড়ের মানুষ। তাই কিন্তু মানুষ, শয়ে শয়ে মানুষ বেরিয়ে প্রতিবাদ করছেন। সেই প্রতিবাদের ঘটনাই আমরা আপনাদের সামনে আজকের যেগুলো আমরা দেখাচ্ছি, সেগুলো কিন্তু সেই প্রতিবাদের প্রতিফলন। আমাদের কাজ, যে খবর কেউ কখনো তুলে ধরতে পারে না, সেই খবর আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে আসেন তিতুমিরের ক্যামেরায়, তিতুমিরের কাগজে। সেই খবর আমরা তুলে ধরি। আজকের এই পর্বে এই পর্যন্ত। ভালো থাকবেন। আগামী কোনো এক পর্বে দেখবেন এই সজল দাসের এবং দীপা পাইক, বিনয় পাইকদের কীর্তি, একজন মহিলাকে কিভাবে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পরও তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেনি, সেই করুণ কাহিনীও আমরা নিয়ে আসব আমাদের এই চ্যানেলে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দ্রুত মানুষের কাছে আমাদের খবরটাকে ছড়াবেন। মনে রাখবেন, তিতুমির কিন্তু শুধুমাত্র খবর পরিবেশন করে না, তিতুমির সমাজ কিভাবে শুধরাবে, সমাজ কিভাবে সংস্কার করা যাবে, তার রূপরেখাও কিন্তু মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আপনারা ভালো থাকবেন সবাই, এটাই আমরা প্রার্থনা করি।